কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের আপনার যেটাকে বলে কার্পণ্য আছে সেটা কথায়। তিনি নিজের প্রতিষ্ঠানের কর রেয়াত নিয়ে নিয়েছেন এবং হাজার কোটি টাকা আপনার সুবিধা নিয়েছেন। ভারতের আপত্তি থাকতে পারে জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে, কিন্তু বেসামরিক বিমান কেনার ক্ষেত্রে আমার ধারণা এটি আসলে তিনি বোধহয় মানে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই ধরনের মন্তব্য করেছেন। আমার অনুজ প্রতিম সহকর্মী আসিফ নজরুল এবং আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমে একত্রে কাজ করেছি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তো সেই কারণে আমি যেটি বলবো যে তিনি আপনার যথেষ্ট মিডিয়া সচেতন একজন ব্যক্তিত্ব এবং লক্ষ লক্ষ লোক তার বয়ান আপনার হাসিনার আমলে শুনেছে এবং তার যাতায়াত সর্বত্র। তিনি 24 জন রাষ্ট্রদ্রোহীর একজন, তার নামে মামলা হয়েছিল সেই আপনার জাহানার ইমামের নেতৃত্বে যে আন্দোলনটি গড়ে উঠছিল সেই সময়। এবং তিনি আপনার নানান সময়ে নানান রকমের বক্তব্য হাজির করেছেন। কনটেক্সটটা বুঝতে হবে, কেন কোন সময় কেন এই ধরনের বক্তব্যটা রাখলেন, সেটাই শেষ কথা নয়। এখন যা বলছেন এটাও আমার ধারণা তার শেষ কথা নয়। জনপ্রিয়তা ওঠানামা করে, মানুষের আপনার অ্যাকসেপ্টেন্স এক এক সময় এক এক রকম হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখে হয়তো তিনি এই ধরনের বক্তব্য হাজির করছেন। খ্রিস্ট নয় বশির মহোদয়, আমাদের মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তিনিও বসে নেই, দৌড়ঝাঁপ কম করছেন না। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে, ধরুন আমাদের দৃষ্টিতে 25টি বোয়িং আপনার বিশাল একটা বহর, কিন্তু মার্কিনদের দৃষ্টিতে এটা পিনাট। তারা এমনি ধরে নিয়েছে বাংলাদেশ যদি 200 বিমান ক্রয় করে তাহলে হয়তো তারা একটা চিন্তা ভাবনা করতে পারে। সেটা সামর্থ্য তো আমাদের নেই। এখন প্রফেসর ইউনূসের মতো একটি সরকার, যেটি ইন্টারিম গভর্নমেন্ট, জনগণের প্রতিনিধিত্ব করে না, সেই সরকার যদি এই বোয়িং কেনে তাহলে পরবর্তী যারা জনপ্রতিনিধি আসবেন তারা সেটা মানবেন কেন? মানে সেরকমের প্রশ্ন কিন্তু আমরা সালাউদ্দিন মহোদয়, যিনি বিএনপির শীর্ষ নেতা অন দ্য গ্রাউন্ড, তার মুখ থেকে আমরা শুনেছি। তো ফলে এটা নিয়ে নানান রকমের আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে। আর আলটিমেটলি জনগণকে কিন্তু এই টাকা শোধ করতে হবে, প্রফেসর ইউনূসকে কিন্তু তখন পাওয়া যাবে না। এমনিতে তার একটা আমরা দেখেছি যে কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের আপনার যেটাকে বলে কার্পণ্য আছে সেটা কথায়। তিনি নিজের প্রতিষ্ঠানের কর রেয়াত নিয়ে নিয়েছেন এবং হাজার কোটি টাকা আপনার সুবিধা নিয়েছেন। ব্যক্তি ইউনূস নিয়েছেন সেটা আমি বলছি না, তার প্রতিষ্ঠান। কারণ তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথভাবেই কিন্তু নোবেল পুরস্কারের দ্বারা সম্মানিত হয়েছেন। সেই জন্যে গ্রামীণ তার বেবি, এটা স্বীকার করতেই হবে। মানে তাকে গ্রামীণ থেকে বিচ্ছিন্ন করার কোনো জো নেই এবং গ্রামীণে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন মাননীয় উপদেষ্টা নূরজাহান। সেই কারণেই কৃতজ্ঞতা স্বরূপ তিনি তাকে স্বাস্থ্য উপদেষ্টার মতো একটি মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন, মন্ত্রী মর্যাদা। আমার জানা মতে এখন পর্যন্ত আপনার করিডোর বলুন কিংবা আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের ভাষায় চ্যানেল বলুন, সেটি কিন্তু বাংলাদেশ হাজির করতে পারেনি বা নিশ্চিত করতে পারেনি। ফলে এই ডেলিভার করতে না পারাটা এটা এক ধরনের অক্ষমতা আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের, এবং সেটার মূল্য তাদের অবশ্যই দিতে হবে। বিকজ মার্কিন দৃষ্টিকোণ থেকে টাইম ইজ মানি। তারা তো অনেক আগেই বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছেন, প্রচুর রিসোর্স বরাদ্দ করেছেন। এখন এই 7 মণ ঘি ঢেলে যদি রাধা না নাচে তাহলে তাদের জন্য রাগান্বিত হয়। ভারতের আপত্তি থাকতে পারে জঙ্গি বিমান কেনার ক্ষেত্রে, কিন্তু বেসামরিক বিমান কেনার ক্ষেত্রে আমার ধারণা এটি আসলে তিনি বোধহয় মানে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই ধরনের মন্তব্য করেছেন। ব্যক্তিগতভাবে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকদিন ধরে চিনি, তার সঙ্গে ইন্টারাক্ট করেছি নানান সময়, এবং তিনি খুব চাইল্ড লাইক একটা সিম্পলিসিটি তার মধ্যে আমরা খুঁজে পাই। অকপটে অনেক কথা বলে ফেলেন এবং সেটি মিডিয়াও খুব কায়দা করে প্রচার করে। তো ফলে এই কাণ্ড করে
একটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে যে ভাব গাম্ভীর্য এবং যে শীতলতা এই পদজনিত কারণে থাকবার কথা, অন্য মন্ত্রণালয়ের তুলনায় এটি কিন্তু অনেক বেশি সেন্সিটিভ মন্ত্রণালয়। তো সেখানে যতগুলো আপনার ইন্টারাকশন আমরা প্রেসের সঙ্গে তার দেখি, সবই হয় কেউ তাকে প্রম করে দিচ্ছেন, অথবা আপনার হাস্যরসাত্মক কথাবার্তা মধ্য দিয়ে আপনার সেই এপিসোডটা শেষ হচ্ছে। তো ফলে এক ধরনের চাইল্ড লাইক সিম্পলিসিটি তার মধ্যে বজায় থাকবার কারণে কেউ তার কথাবার্তা খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার আর কোনো কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সময়টা খুবই নাজুক। আমরা যারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নিরিখে সমালোচনা মুখর ছিলাম, আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, এবং আপনার খেয়াল আছে, আপনি আমি সহ আমরা কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলার আসামিও হয়েছি এবং অনেকবার চট্টগ্রাম সাইবার আদালতে হাজিরা দিতে হয়েছে। তো এইরকম একটি আপনার ব্যাকগ্রাউন্ড থাকার পরে আমাদের প্রত্যাশা ডেফিনেটলি অনেক বেশি থাকবে। সেই পরিমাণে চিন্তা করলে, সেই বিবেচনায় আমরা কিন্তু ইন এ ওয়ে একটু হতাশ হয়েছি এই সরকারের পারফরমেন্সে। তাদের আরো অনেক ভালো একটা গভর্নেন্স সিস্টেম আমাদের উপহার দেওয়া উচিত ছিল, এবং দৃশ্যমান, ধরা ছোঁয়া যায়, দেখা যায় এই রকমের পারদর্শিতা প্রদান করাটা ছিল আমাদের প্রত্যাশা। তো যাই হোক, সময় এখনো শেষ হয়ে যায়নি, হোপ ফর দ্য বেস্ট। দেখি বর্ষপূর্তির পরে কি অবস্থা দাঁড়ায়।